দর্শক বন্ধুরা, আমি আপনার সাথে কথা বলছি বেলজিয়ামের অভোলেগম এলাকা থেকে। এটি বেলজিয়ামের পশ্চিম এলাকা। আজকে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি বিশেষ একটি কারণে, একটু পরে বলছি। তার আগে আমি আমাদের দেশে গবাদি সম্পদের, গবাদি পশুর চিত্রটা একটু আপনারাও জানেন, আপনাদেরকে ধরিয়ে দিই আমি যে আমাদের দেশে আমাদের মাংসের যে চাহিদা, গরুর মাংসের যে চাহিদা, তার একটা বিশাল অংশ পূরণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে, এটা আমরা সবাই জানি। এবং আমাদের যে কোরবানির ঈদের সময় যে পরিমাণ গরু আমরা জবেও করি, এটার অধিকাংশটুকুই আসে বাইরে থেকে। আমরা গৃহস্থ পরিবারে যেরকম দু একটা গরু পালতে পালতে সেটাকে বছরের সময় বিক্রি করা হয়, তার বাইরে যে বড় যোগানটা সেটা বাইরে থেকে আসে। এই মাংসের চাহিদা পূরণের জন্য আজীবন চেষ্টা চলছে। অনেক ক্যাটল ব্রিড বা গবাদি পশুর জাত উন্নয়ন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যে কারণে আমি একটি অল্প সময়ে বেশি মাংস উৎপাদনের একটি গরুর জাত দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি এই বেলজিয়ামের অভোলেগমে গ্রামটিতে। কিন্তু বলে রাখি যে আমরা 1.5-2 বছরে একটি গরুকে কত ওজন করতে পারি, 150 কেজি, 200 কেজি, সর্বোচ্চ 300 কেজি। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 1.5 বছরে একটি গরুর মাংস উৎপাদনকারী একটি গরুর ওজন হয় 700 থেকে 750 কেজি। গরুটির বাচ্চার প্রথম দিন যে বাচ্চাটি উৎপাদন হয়, যে বাচ্চাটি প্রসব করে, তার ওজন থাকে প্রায় 50 থেকে 60 কেজি। কি ভয়াবহ ব্যাপার! এবং এটা একেবারেই ন্যাচারাল। এটি হচ্ছে বেলজিয়ামের নিজস্ব একটি জাত, যে জাতটি হচ্ছে হোয়াইট ব্লু জাত। হোয়াইট ব্লু কাউ বলা হয়, ব্ল্যাক ব্লু কাউ বলা হয়। 2-3টি জাত আছে, যেটা এদের নিজস্ব জাত। 70-80 বছর আগ থেকে এই জাতটি এখানে রেয়ারিং হচ্ছে এবং মাংস উৎপাদনের জন্য এই জাতটি এখানে কাজ চলছে। এরকমই একটি প্রতিবেদন ধারণের জন্যে আমি সেই সুদূর বাংলাদেশ থেকে এসে বেলজিয়ামে। আমি যাব বেলজিয়ামের যে কৃষক এই কাজটি করছেন, তরুণ কৃষক, তার নাম গেত। চলুন গেতের বাড়ির দিকে। কাচের জন্য প্রসিদ্ধ বেলজিয়াম। বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলের শহর গেন্ট 8-10টা ইউরোপিয়ান শহরেরই মতো। দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলের বন্দর নগরী গেন্টের কাছাকাছি এই গ্রামটির নাম অভোলেগম। এখানেই হোয়াইট ব্লু জাতের গরুর খামার। গোটা বেলজিয়ামের মধ্যে বিখ্যাত গো খামার এটি। খামারের নাম গেত। গেত আমাদের নিয়ে গেল খামারের ভেতরে। কিছু দূর এগিয়ে যেতেই প্রথম দেখা হলো মাংসের গরু হিসেবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাত বেলজিয়াম ব্লু বা নীল গরুর সঙ্গে। দর্শক, ধারণ করা চিত্রে আপনারা এই গরুর বয়স এবং ওজন সম্পর্কে কতটুকু বুঝতে পারছেন জানি না। মনে হচ্ছে গরুর শারীরিক কাঠামোর চারদিকে মাংস বসিয়ে বসিয়ে রাখা হচ্ছে। আবার মনে হতে পারে বিশেষ শারীরিক কসরতের মাধ্যমে ফোলানো হয়েছে এই গরুগুলোর মাংসপেশি। কিন্তু বাস্তবে তা নয়। প্রতিটি গরু একই রকম দৈহিক গড়ন নিয়ে বেড়ে ওঠে। গেট যতই তথ্য দিচ্ছেন ততই যেন অবাক হচ্ছে। দর্শক, এই সেই গেট, যে এখানে একেবারে আদি জাত, অর্থাৎ গরুর আদি জাত, যেটা খুব কুইক গ্রোয়িং, তাড়াতাড়ি বড় হয়, যেটা ব্লু ব্রিড যেটাকে বলা হয়, এখানকার নিজস্ব জাত, সেটা লালন পালন করছে। নাম গেত। গেত, টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোয়াইট ব্লুজ। বেলজিয়ান ব্লু বা ব্ল্যাক নামে পরিচিত এই মাংসের গরু জন্মের সময় যেখানে একটা বাছুরের ওজন হয় 70 কেজি, 1 কেজি খাবার দিলে 800 গ্রাম ওজন বাড়ে। 2 বছরের মাথায় এক একটি গরুর ওজন হয় কমপক্ষে 600 কেজি। এরা যথেষ্ট শক্তিশালী গরু। 3 বছরের মাথায় একটি গরুর ওজন গিয়ে দাঁড়ায় 750 কেজি। ওজন বেড়ে পৌঁছায় 1000 কেজি বা 25 মণ থেকে 1200 কেজি বা 30 মণ পর্যন্ত। গরুটির নাম আসলে গরুর গায়ের রঙের উপর নির্ভর করে। হোয়াইট ব্লু গরু হচ্ছে যে গরুতে সাদা রঙের আধিক্য বেশি, আর ব্লু ব্ল্যাক হচ্ছে নীল রঙের আধিক্য বেশি। হোয়াইট ব্ল্যাক, ব্ল্যাক হোয়াইট।
দর্শক, আমরা আরেকটা শেডে আসলাম। আরেকটা শেডে আরও প্রচুর সংখ্যক গরু আছে। আমি একটু বলে রাখি, শরীরে তার গায়ের ভেতরে হোয়াইটের পার্সেন্ট বেশি থাকলে সেটাকে সে বলছে হোয়াইট ব্লু। শরীরে যদি ব্লুর পার্সেন্ট একটু বেশি থাকে তাহলে সেটাকে বলছে ব্লু হোয়াইট। এইভাবে যেমন আমরা মানুষ, যে আমার মাথার চুল ব্ল্যাক, ওদের মাথার চুল হোয়াইট, লাইক দিস। দর্শক, এই গরুটা কালকে জন্মেছে, 65 কেজি। এটাই হচ্ছে হোয়াইট ব্লু বাছুর। প্রত্যেকটার ভেতরেই আছে এগুলো, কোনোটি কাল, কোনোটি আজ, কোনোটি পরশু জন্মেছে। বাছুর রাখার যে শেডের ছোট ঘরটা দেখালাম, সেখানে যে বাছুরটি জন্মেছিল, একদিন বয়সের যে বাচ্চাটি দেখালাম, তার মাকে দেখাচ্ছি। মানে এত বিশাল তার ওয়েট হয়েছিল, ওজন হয়েছিল, বড় হয়েছিল, যে তাকে শেষ পর্যায়ে সিজার করে বের করতে হয়েছে। ওই যে পেটের উপরে দাগগুলো দেখছেন, এটা হচ্ছে সিজার বেবি আমরা যেটা বলি। ইজ দিস এ কালার? আচ্ছা গেত, এটা কি কোনো রং গায়ে? হ্যাঁ, মাছি যেন বসতে না পারে সেজন্য এই মেডিসিন ব্যবহার করছি আমরা। আচ্ছা, ও ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। দর্শক, ভাবতেও আশ্চর্য লাগে, এই যে সামনে বাছুরটি দেখছেন, এর বয়স 3 মাস। 3 মাসের বাছুরের আকার দেখুন। এখন সে দানাদার খাবার খাচ্ছে। এটা হচ্ছে 2 মাস বছরের বাছুর। এইগুলো 1 মাস। 1 মাস থেকে 2 মাস বয়সের বাছুরকে প্রতিদিন 5 লিটার গরু দুধ খাওয়ানো হয়। কৃত্রিম প্রজনন বা এআই করার ঠিক আগে গরুর ওজন থাকে 350 থেকে 450 কেজি, আর তখন বয়স থাকে 10 থেকে 14 মাস। প্রশ্ন হলো, এই বেলজিয়াম ব্লু জাতের সিমেন্ট আসে কোথা থেকে? বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রোজেন সিমের সরবরাহ করে। নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সিমেনের মান। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, সিমেনের মানের উপর নির্ভর করে এই জাতটির বৈশিষ্ট্য। এছাড়া খামারিদের সংগঠনও রয়েছে, সেখান থেকে প্রতিটি খামারে চাহিদা অনুযায়ী সিমেন্ট সরবরাহ করা হয়। এগুলো 3 মাস বয়সী বাছুরের ঘর। খামারি গেট বলছিলেন, 3 মাস বয়স থেকে দুধ খাওয়ানো বন্ধ করে শুরু হয় দানাদার খাদ্য খাওয়ানো। এই দানাদার খাবার থেকেই তারা বড় হতে থাকে। একই সাথে ঘাস এবং তাদের যে মিক্স, নানান ধরনের ঘাস দিয়ে সাইলেজ যেটা করে, সেই সাইলেজ খেয়ে থাকে। এই মুহূর্তে আমার মনে পড়ছে নেদারল্যান্ডসের ওয়েগেনিঙ্গেন ইউনিভার্সিটির গবাদি পালন ইউনিটের কথা। সেখানে আমরা দেখেছিলাম বাছুর থেকে প্রাপ্তবয়স্ক গরুর বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত দানাদার এবং পুষ্টিকর খাদ্যগুলো। এই পেলেটগুলোতে ভুট্টা আছে, আরও নানা ধরনের পুষ্টি উপাদান আছে। গরুর খাওয়া, লালন পালন এবং বেড়ে ওঠা নিয়ে আমাদের বিস্তর গবেষণা রয়েছে। এক্ষেত্রে সরকারি সহযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও নানান পরামর্শ, গবেষণা আমরা কাজে লাগাই। গরুর খাবারের বিষয়টিতে যেদিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই তা হলো সঠিক পুষ্টি ব্যবস্থাপনা। আমরা সৃজনশীল এবং বৈজ্ঞানিক পদ্ধতিগুলো মেনেই গরুর খাবারের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করছি। গোচারণভূমিতে গিয়ে তারা যেমন প্রাকৃতিক ঘাস খায়, একইভাবে কনসেন্ট্রেটেড বা বিশেষায়িত খাদ্য বয়সভেদে তাদের খাওয়ানো হয়, যাতে গরু পূর্ণ এবং স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠে। This is maize, eh? Yeah, there's maize in it and cereals. সিডলাইন্সের ডেইলি টেকনিক্যাল সাপোর্টস কর্মকর্তা রবিন ফ্র্যাঞ্জনকে প্রশ্ন করেছিলাম, এমন মাংসের গরু কিভাবে সম্ভব? আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা গরু এগুলো। এ ব্যাপারে আপনাকে পুরোপুরি নিশ্চিত করছি, অ্যান্টিবায়োটিকের নামগন্ধ ব্যবহার করা হয় না এই গরুগুলোতে। এই গরুগুলোর বৈশিষ্ট্যই এমন। মিওস্ট্যাটিন জিনের মিউটেশনের জন্য এমনটি হয়। সিমেন্ট নির্বাচন করাটাও খুব গুরুত্বপূর্ণ। এটি বেলজিয়ামের প্রায় 200 বছরের পুরনো একটি জাতেরই উন্নত সংস্করণ। 1950 সালের কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যানসেট এই বেলজিয়ান আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে জাতটি উন্নয়ন করেন। 1978 সালে এই জাতটি প্রথম আমেরিকায়
পরিচিত হয়। তারপর থেকে বেলজিয়ান ব্লু জাতটিকে আর নতুন করে চিনিয়ে দিতে হয় না। প্রিয় দর্শক, কোরবানি ঈদ আসন্ন। প্রাণী সম্পদ অধিদপ্তরের এক হিসেবে দেখা যায় এবার দেশে কোরবানি উপলক্ষে গরু আছে 44,20,000, আর ছাগল ভেড়া রয়েছে 70,50,000। কিন্তু তারপরেও ভারত ও মিয়ানমার থেকে গরু আসছে। মাংসের গরু প্রশ্নে আমাদের পরনির্ভরতা রয়েই গেছে, কারণ আমাদের দেশি গরুর গড়ে মাংস হয় 200 কেজি বা 5 মণ। 1.5 মণ থেকে সর্বোচ্চ 8.5 বা 9 মণের মধ্যে ওঠানামা করে। কিন্তু ঠিক এর বিপরীতে বেলজিয়াম ব্লু জাতটির মাংস 800 কেজি বা 20 মণ থেকে 1200 কেজি বা 30 মণ পর্যন্ত হয়। যে কারণে সংখ্যা যাই হোক, মাংস চাহিদার প্রশ্নে দেশে উৎপাদিত গরু কোনোভাবেই যথেষ্ট নয়। এক্ষেত্রে বেলজিয়াম ব্লু জাতটি যদি এদেশে এনে প্রয়োজনীয় গবেষণা সম্পন্ন করে তা খামার পর্যায়ে পৌঁছে দেওয়া যেত, তাহলে সহজেই পূরণ করা যেত দেশের মাংসের চাহিদা। এ প্রসঙ্গে বলে রাখি, দেশে মাংস উৎপাদন বাড়ানোর জন্য গত 2008-10 অর্থ বছরে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় খামার পর্যায়ে লালন পালন শুরু হয়েছে গরুর মাংসের জন্য আরেকটি বিখ্যাত আমেরিকান জাত ব্রাহ্মা। ইতিমধ্যেই দেশের 80টি উপজেলার খামারে চলছে এই জাতটির লালন পালন, যার ফলাফলও যথেষ্ট আশাব্যঞ্জক। এই জাতটি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।